আচ্ছা, তাহলে শুরু করছি। হ্যাঁ, আমরা গত ক্লাসে মডিফায়ারের পার্ট 1 দেখেছিলাম, আমরা আজকে আলোচনা করব পার্ট 2 নিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আসেন আমরা শুরু করে দেই। তো আমি জাস্ট একটু আপনাদেরকে মনে করাই দিই, আমরা গত ক্লাসে যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম হালকা করে একটু মনে করাই দিই আমরা। হ্যাঁ, তো আমরা বলেছিলাম যে মডিফাই মানেই হলো অতিরিক্ত তথ্য দেয়া। হ্যাঁ, আমরা এটা দিয়ে শুরু করেছিলাম আর কি। আর আমরা সাধারণত যেই ওয়ার্ডটাকে মডিফাই করি ওইটাকে আমরা বলবো রুট ওয়ার্ড। মনে পড়তেছে? আমরা ওই ওয়ার্ডটাকে বলবো রুট ওয়ার্ড, অথবা যাকে মডিফাই করব আমরা সেটাকে বলবো হেড ওয়ার্ড, অথবা কেউ কেউ এটাকে বলে কিওয়ার্ড। হ্যাঁ, আপনি রুট ওয়ার্ড বলেন, কিওয়ার্ড বলেন আর হেড ওয়ার্ড বলেন, জিনিস কিন্তু একটাই। আমরা যে ওয়ার্ডটার পূর্বে অর্থাৎ রুট ওয়ার্ডের পূর্বে যদি তথ্য দিই তাহলে এটাকে বলা হয় প্রি মডিফায়ার, পরে তথ্য দিলে পোস্ট মডিফায়ার। মানে গত ক্লাসে আমরা যা দেখছিলাম তার পরের অংশ থেকে আমি আলোচনা শুরু করব। তো এখানে আপনাদের সাথে একটু বলে নিচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা বলেছিলাম প্রি মডিফায়ার আমরা তিনটা ভাগে ভাগ করে পড়ব। এক নাম্বার ছিল এফটিএস, এটা আমরা শেষ করেছি। দুই নাম্বারে ছিল পিসি, তিন নাম্বারে ডেমনস্ট্রেটিভ। আজকে আমরা এই আইটেমটাও শেষ করবো ইনশাল্লাহ, তারপরে পোস্ট মডিফায়ারে চলে যাব। তাহলে আসেন আপনাদের মনে আছে কিনা মনে করাই দিই। আমরা বলেছিলাম যে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে, জাস্ট একটু মাথায় রাখেন, কেমন দ্বারা প্রশ্ন করলে সামনে অ্যাজেক্টিভ পাওয়া যায়। নাউনের প্রি মডিফায়ার হলো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করে সামনে অ্যাডভার্ব আনা যায় বা পাওয়া যায়, এটা হলো অ্যাজেক্টিভের প্রি মডিফায়ার হলো অ্যাডভার্ব। আর নাউনকে কয়টি কি পরিমাণ এগুলো দিয়ে প্রশ্ন করে আমরা ডিটারমিনার পাই। আর ডিটারমিনারের মধ্যে আমরা কি কি বলেছিলাম? সুজন ভাই বলতেছে এই ক্লাসটা করলে কি আগের ক্লাস? না, আগের ক্লাস না করলেও চলবে, সমস্যা নাই, ঠিক আছে। আমি ওইভাবেই বলতেছি আর কি। হ্যাঁ, আমি ওইভাবেই বলতেছি যাতে আগের ক্লাস না করলেও সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, কে বলতেছে এটা? সালমান শুভ বলতেছেন স্যার আজকের ক্লাসটা জানি কেমন লাগতেছে। ও আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগার অন্যতম কারণ হচ্ছে আমি যখন এসিএস এর স্টুডিওতে ক্লাস নেই, ওইটা স্মার্ট বোর্ডটা অনেক বড়, ওদের লাইটিংটা আমার চাইতে খুব প্রিমিয়াম গ্রেডের আর কি। এটা জাস্ট আমি পার্সোনালি আর কি টুকটাক হালকা পাতলা পড়াই, এটা আমার বাসার স্টুডিও আর কি, বুঝছেন। আর ঘটনা হইতেছে গিয়ে এসিএস তো বুঝতেই পারছেন, এসিএস একটা ব্র্যান্ড। হ্যাঁ, এসিএস একটা ব্র্যান্ড। আমার স্টুডিওতে খরচ হয়েছে কত? সর্বোচ্চ 9.5 লাখ। এসিএস এর স্টুডিওতে কেমন ভাই 20-25 লাখ টাকা খরচ হয় মিনিমাম একটা স্টুডিওতে। বাংলাদেশের টপ রেটেড স্টুডিও হচ্ছে ওগুলো। আচ্ছা, তাহলে চলে আসি আমরা। হ্যাঁ, এসিএসই ভাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন নাউনকে কয়টি কি পরিমাণ ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা ডিটারমিনার পাই, আমরা এটা দেখেছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম, হ্যাঁ জাস্ট মনে করাই দিই যারা মিস করছেন আর কি, আমরা অনেকগুলো প্র্যাকটিসও দেখছিলাম, আপনাদের মনে আছে। তারপরে আমরা ডেমনস্ট্রেটিভ দেখেছিলাম, মনে পড়ে বাবা? আমরা বলেছিলাম দিস দ্যার এবং দোজ, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ। কাছের সিঙ্গুলার হলে দিস, দূরের সিঙ্গুলার হলে দ্যাট, কাছের প্লুরাল হলে দিস, দূরের প্লুরাল হলে দোজ। আচ্ছা, এবং এরপর আমরা দেখেছিলাম পজেসিভ কোনগুলো? এই যে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, তাই না? মনে করতেছে? আমি জাস্ট আপনাদেরকে এইভাবে বলেছিলাম যে আপনি যদি কোনো নাউনকে প্রশ্ন করেন কার অথবা কাদের দ্বারা, এই প্রশ্নের উত্তরটা নাউনের সামনে পেয়ে যাবে যদি পান আর কি, সেটাই হলো পজিটিভ কেস। যেমন আমি বললাম যে ভাই, হ্যাঁ ভাই খুব ভালো লোক, আপনি জিজ্ঞেস করলেন ভাই তো বুঝলাম, এই যে নাউনটা কার ভাই, উত্তরে বললাম মাই ব্রাদার খুব ভালো, কার ব্রাদার? আমার ব্রাদার, এটাই হলো পজিটিভ কেস। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আমরা যেটা দেখি নাই আমরা এখন সেই জায়গাটা থেকে দেখা শুরু করব। হ্যাঁ, এগুলো আমরা দেখেছিলাম। দাদা আজকে কথা হবে খুব ভাইটাল একটা পার্ট নিয়ে। হ্যাঁ, এই ভাইটাল পার্টটাকে ব্রেনের মধ্যে ভাইরাল করে ফেলবেন। সেটা হলো এখন আমরা কথা বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে, যেটাকে আমরা এইভাবে বলতে পারি পি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, 3P আর ট্রিপল পি, তাই তো? স্যার রমাদানে কি সুলতান সিফাত? রমজান মাসে ডেফিনেটলি ভাই। হ্যাঁ দেখেন, মানে আমরা মুসলিম মানুষ, আমাদের কাছে রমজান একটা বিশাল আবেগের নাম, বুঝছেন। তো রমজানে এমনভাবে ক্লাস হবে, তো রমজানে সম্ভবত হচ্ছে আপনাদের ইফতারের আগে ক্লাস শেষ করে ফেলবে ইনশাল্লাহ। ক্লাসগুলো সাধারণত মনে হয় 2টা-2:30টার দিকে থাকতে পারে আর কি ভাই। হ্যাঁ, আর রমজান মাসে ক্লাস হবে 1 ঘন্টা 15 মিনিট সর্বোচ্চ। হ্যাঁ, টেনশন নিয়েন না আর কি ভাই। আর কারণ হচ্ছে কি, ইফতার করার পর তারাবি পড়ে আসার পরে আর ওই এনার্জি থাকে না। যদিও আমি চিন্তা করছি এইবার একটা ব্যাচ চালু করবো আর কি, বুঝছেন, যারা ফ্রি হ্যান্ড রাইটিং আর কি, এদের ইচ্ছা আছে, দেখি এখনো সময় পাবো কিনা জানি না। ওটা শুরুই করবো তারাবির পর। হ্যাঁ, ওটা শুরুই করবো তারাবির পর, অথবা ওটা এমন ভাবে শুরু করতে পারি যারা হচ্ছে গিয়ে আপনার ওই যে সেহরি করতে উঠবে আর কি,
সেরি করে ক্লাস করে যেন ঘুমাইতে পারে, দেখি ইচ্ছা আছে আর কি। তো রমজান আপনাদের প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে এভাবে বলতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা নিয়ে এভাবে বলা উচিত। কিভাবে দেখেন, আপনাদের মনে আছে আমরা কিন্তু এভাবে বলেছিলাম যে আপনি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, বললে বলেছি, না বললে নাই, হ্যাঁ, সাধারণত, এই দেখেন বাবা, সাধারণত মানে কি, সব সময় না, সাধারণত যেই ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব বাংলায় তার শেষে একটা ইয়া যোগ হবে, অথবা একটা এ যোগ হবে, অথবা একটা এ কার যোগ হবে। কেমন? ওকে ম্যান, কামন। আপনি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করবেন তার শেষে একটা ইয়া, এ অথবা এ কার যুক্ত হয়ে যাবে। কিভাবে, একটা উদাহরণ দেখি আমরা। যেমন ধরেন আমি লিখলাম সি ইং, সি মানে দেখা, তাহলে দেখ যোগ ইয়া কি হবে স্যার? দেখিয়া, অথবা দেখ যোগ এ কি হচ্ছে? দেখে। ওকে, এরপর আপনি যদি বলেন হিয়ারিং, হিয়ারিং, শুন যোগ ইয়া কি হবে স্যার? শুনিয়া, অথবা শুন যোগ এ শুনে। নোইং, সিমিলারলি এটা কি হচ্ছে দেখেন? জানিয়া, অথবা জেনে। তো সাধারণত আমরা যখন ইয়া যুক্ত করব বা এ যুক্ত করব তখন এই ঘটনাটা ঘটবে আর কি। আচ্ছা খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা পার্ট এটা। সেটা হলো একই সাবজেক্ট, সেটা হলো একই সাবজেক্ট, মানে সাবজেক্ট একটাই হবে, হ্যাঁ, একই সাবজেক্ট সাধারণত পর পর, একটা সাবজেক্ট পর পর যদি দুইটা কাজ করে, সাধারণত পর পর দুটি কাজ করলে, তাহলে সাবজেক্ট থাকবে একটা, সে পরপর দুইটা কাজ করবে, করলে একই সাবজেক্ট পরপর দুটি কাজ করলে যে কাজটি প্রথমে অথবা যেই কাজটা পূর্বে হয় তা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত একটা ভার্ব যেটা সাধারণত অ্যাডজেক্টিভ এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভার্বের কাজ করে। এখন কখন করে এটা নিয়ে আমাদের সামনে ডিটেইলড আলোচনা থাকবে। তো দেখেন, একই সাবজেক্ট পরপর দুইটা কাজ করলে যে কাজটা প্রথমে হবে বা পূর্বে হয় তা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, আমি কিন্তু সাধারণত বলছি, মানে মোস্ট অফ দ্য কেস এটা হয়, এটা ডিফারেন্ট বা ভিন্ন কিছু হইতে পারে। হ্যাঁ, আচ্ছা একটু খেয়াল করি আমরা, আগের ক্লাস না করলেও এটা নিয়ে সমস্যা হবে না, দেখতে থাকেন, কোনো সমস্যা হবে না। এবার দেখেন, ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভিজ মানে এক্সাম্পল। আমি যদি এভাবে লিখি হিয়ারিং দ্য নিউজ, এতটুকুর বাংলা কি মানে আছে? যার সাথে আইনজি যোগ হয় তার সাথে ইয়া যোগ হয়। আমি যদি আপনাকে শুধু এতটুকু বলি হিয়ারিং দ্য নিউজ, বাংলা হচ্ছে সংবাদটি শুনিয়া বা সংবাদটা শুনে। এখন আপনাকে যদি বলি সংবাদটা শুনে কিছু বুঝবেন? বুঝবেন না, টেন্স চেনা যাচ্ছে না। টেন্স না চেনা গেলে সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। হিয়ারিং দ্য নিউজ শি became senseless। এবার দেখেন, যখন আমি বললাম সংবাদটা শুনে সে অজ্ঞান হয়ে গেল, সে জ্ঞান হারালো, এখানে বলেন তো সংবাদ শুনেছে কে? কে শুনেছে? এই যে এই মায়াটা। অজ্ঞান হয়েছে কে? ওর জামাই? না, ওর জামাই হয় নাই, ওর হাজবেন্ডও হয় নাই, ও নিজেই অজ্ঞান হয়েছে। তাহলে দেখেন একই সাবজেক্ট সে নিজেই এই যে হিয়ারিং বা শোনার কাজটা করছে, আবার এই যে অজ্ঞান হওয়ার কামটা উনি নিজেই করছে। তাহলে যেই কাজটা, হ্যাঁ দেখেন একই সাবজেক্ট যখন পর পর দুটো কাজ করে, যে কাজটা আগে হয় তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এই যে এতটুকু হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি পুরো অংশটাকে একসাথে ধরেন হিয়ারিং দ্য নিউজ, তখন আপনি এটাকে বলবেন ভায়া এইটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট ডিয়ার? একটু বলেন তো, দেখেন তো বোঝা গেছে কিনা। স্যার পার্টস অফ স্পিচের ক্লাসটা কবে হবে? এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের একটা ক্লাস মোহাম্মদ জিয়াদ ভাই, ওটা আমরা সেকেন্ড ক্লাসে করেছি, আপনি কি ভুলে গেছেন?
ওটা কি ভুলে গেছেন? আচ্ছা সমস্যা নাই, লাগলে আমি আরো ক্লাস দিব, অসুবিধা নাই। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। আমরা প্রথম ক্লাসটা নিয়েছিলাম, মনে আছে কিনা? প্রথম ক্লাসটা নিয়েছিলাম হচ্ছে কি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। দ্বিতীয় ক্লাসটা নিয়েছিলাম ডিটারমিনার প্লাস হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, মনে আছে কিনা? না ভুলে গেছেন? আচ্ছা আরেকটা এক্সাম্পল দেই। হ্যাঁ, ধরেন আমরা এইভাবে বলতেছি, সেলিং প্রোডাক্টস, প্রোডাক্ট বিক্রি করে হি আর্নড হিউজ মানি। প্রোডাক্ট বিক্রি করে সে অনেক টাকা আর্ন করলো। এই যে দেখেন, সেলিং মানে বিক্রি করিয়া বা করে। তাহলে এইখানে দেখেন তো, এই যে সেল করার কাজটা কে করছে? হি। হিউজ মানি আর্ন করার কাজটা কে করছে? হি। তাহলে আমি যদি এভাবে বলতাম যে প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে, মানে প্রোডাক্ট বিক্রি করছে উনি, কিন্তু টাকা পাইছে ওনার বউ, বড় লোক হয়ে গেছে, তাহলে কিন্তু এই কাজ আর হইতো না। তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে আপনি যে জিনিসটা খেয়াল করবেন, একই সাবজেক্ট দুইটা কাজ করছে, যেই কাজটা আগে হয়েছে সেইটাই হবে ফি ফি। আর যদি পুরো অংশটাকে একসাথে ধরেন প্রোডাক্ট বিক্রি করে, তখন এটা হবে ফি ফি ফি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, আচ্ছা সমস্যা নাই, প্রয়োজনে পার্টস অফ স্পিচের আবার ক্লাস নেব। রমজানে আপনাদের পার্টস অফ স্পিচের 2-3টা ক্লাস নিয়ে নেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই বাবা, টেনশনের কোনো কারণ নাই। আপনাদের 30টা ক্লাস বলছি, 40টা, প্রয়োজনে 45টা হোক, অসুবিধা নাই। ঠিক আছে, আমরাই তো। আচ্ছা মাশাআল্লাহ, এবার বুঝে ফেলাইছেন তো। ডিয়ার, হোয়াই ফিয়ার হোয়েন স্টিংগাম ইজ দেয়ার, তাই না? বাচ্চার সাথে কার্টুন দেখে দেখে শিখছে এগুলো আর কি। দেখেন প্রেজেন্ট পার্টিসিপল মানে কি স্যার? আইএনজি যুক্ত একটা ভার্ব থাকবে, সাথে আরো কিছু থাকতে পারে। তো আমি মূলত ওই কথাটাই এখানে বলে রাখছি। দেখেন, হ্যাঁ, ওই কথাটাই আমরা এখানে বলছি। কি বলছি মুরব্বী? আমরা বলছি দেখেন, সাধারণত একই সাবজেক্ট পরপর দুটি কাজ করলে যে কাজটা আগে হয় সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে ডিয়ার? যেমন সিইং দ্য রেজাল্টটা দেখে মাই বজম ফ্রেন্ড বিকেম সেন্সলেস, আমার সবচেয়ে কাছের বন্ধুটা, বজম ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু, অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ, এখন আপনাকে কেমনে দিবে? এই যে দেখেন, আপনাকে এইভাবে বাক্য দিবে। কি দিল? সুমাইয়া, এই হয়ে গেল আমাদের সাবজেক্ট, ফাউন্ড এই হয়ে গেছে আমাদের ভার্ব, মি এটা অবজেক্ট। সুমাইয়া আমাকে ফোন করছিল, বাক্য শেষ, পারফেক্ট বাক্য। এখন আপনাকে বলতেছে যে ফোন করা যে ভার্বটা, এই ভার্বটাকে আমরা প্রি মডিফাই করবো মানে কি, এই ভার্ব সম্পর্কে আরো তথ্য দিব, তবে সেটা সামনে দিব। এই যে দেখেন, এখন তারা আমাদের কাছে চাইতেছে কিভাবে, বলতেছে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যে ভাই তুমি একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করো। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করবো মানে কি, সুমাই আমাকে ফোন করছে, এটা হবে আমার সেকেন্ড কাজ। তাহলে প্রথম কাজটা কি সেটা নিয়ে আমরা কথা বলবো, কেমন? আচ্ছা, না বুঝলে আমার বললেন। আচ্ছা কোনো সমস্যা নাই জিহাদ ভাই, সেকেন্ডটা ডিটারমিনেন্ট নিয়ে কথা বলছি, পার্টস অফ স্পিচ নিয়ে ক্লাস নেব, অসুবিধা নাই। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখেন, এই যে প্রি মডিফাই দা ভার্ব। তাহলে দেখেন, ওই যে সুমাই আমাকে ফোন করছিল, এতটুকু শেষ। তাহলে কিছু একটা করে তারপর সুমাই ফোন করছে, তাহলে আমরা কি বলতে পারি? আপনারাই বলেন তো, কি করে সুমাই আমাকে ফোন করছিল? হ্যাঁ, আমি কি বলতে পারি দেখেন, বাথরুমে গিয়ে সুমাই আমারে ফোন করছিল, যদি এটা একটু বেশি নেগেটিভ হয়ে যায় আর কি। হ্যাঁ হইতে পারে আপনি আমার নামে খুব নেগেটিভ কথাবার্তা কইছেন, আমার মারার প্ল্যান করতেছেন, আমার দলের হারানোর জন্য আপনি দুর্নীতি করতে চাইতেছেন, কথার কথা আর কি। হ্যাঁ, তো সুমাইয়া তখন কি করছে, কোনো সুযোগ না পায় বাথরুমে গেছে, গিয়ে বলতেছে স্যার আপনার দল তো হারিয়ে যেতেছে। হ্যাঁ, এভাবে বলতে পারেন। অথবা বিষয়টা জেনে সুমাই আমাকে ফোন করেছিল, বলা যায়। সংবাদটা শুনে সুমাই আমাকে ফোন করেছিল, অথবা একটা শার্ট কিনে সুমাই আমাকে ফোন করেছিল যে মামা শার্টটা নিয়ে যান, ভাই না এটা নিয়ে যান। তাহলে আমরা কি বলতে পারি? অথবা নোয়িং দ্য ইনফরমেশন, সংক্ষেপে ইনফো লিখলাম, তথ্যটি জেনে সুমাই আমাকে ফোন করছিল। অথবা আমি কি বলতে পারি, কিভাবে কি বলতে পারি আমরা দেখেন, গেটিং দ্য প্রোডাক্টটা পেয়ে, ধরেন সুমাইয়ের কাছে আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম, প্রোডাক্টটা পেয়ে সুমাই আমার ফোন করছে। এবার বি নাম্বারটা আপনার পালা, কুইকলি আনসার করেন। ঠিক আছে, কুইকলি আনসার করেন, দেখি কে কত দ্রুত উত্তর করতে পারেন, দেখি কে কত দ্রুত উত্তর করতে পারেন। ম্যান পারবেন না? আচ্ছা, ফাতহুম মুবিন, জিহাদ ভাই, কাশফি মুনতাহা, এই তো মাশাআল্লাহ অনেকেই লিখতেছেন। গুড, সাব্বাস।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, দ্বিতীয়টা আর কি। দ্বিতীয়টাতে কি বলা আছে, হি গট দ্য হাইয়েস্ট মার্কস, হি কি লেখা আছে বাবা, হি গট দ্য হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ, সে ইংরেজিতে হাইয়েস্ট মার্ক পেয়েছিল। আপনাকে যখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ লিখতে বলছে, তার মানে এখানে এমন একটা কিছু লিখতে হবে যেটা করে সে হাইয়েস্ট মার্ক পাইছে। এই যে ধন্যবাদ ধন্যবাদ, এই যে অপূর্ব লিখে ফেলছেন, দেখছেন, অপূর্ব আদিত্য চমৎকার লিখছে। দেখেন অপূর্ব আদিত্য কি লিখছে, ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করে সে হাইয়েস্ট মার্ক পেল। আবার আপনি কি বলতে পারেন, দেখেন মেকিং নোট করে সে প্লাস পাইলো বা হাইয়েস্ট মার্ক পাইলো, এবং অনেক কিছু বলতে পারেন। অথবা কমপ্লিটিং আ কোর্স টু মিট জালাল সুমন, আমার কথা বলতে পারেন, সুমন ভাইয়ের কাছে কোর্স করে এই সবাই ওয়ার্কিং হার্ড লিখছে। কাহিনী কি রে, সবাই কি একই গরুর দুধ খান মনে হচ্ছে, তাই না? নাহলে সবার উত্তর একই রকম হলো কেন? একই গরুর দুধ খাওয়ার গল্প শুনছেন? হ্যাঁ, ধরে নেন একটা হচ্ছে গাট্টু আর একটা বাট্টু। হ্যাঁ, গাট্টু বাট্টু দুজনেই ক্লাস 5-এ পড়ে, বুঝছেন, বা ক্লাস 6-এ পড়ে ধরে নেন, একজন গাট্টু আর একজন বাট্টু। তো দুইজন গরুর রচনা লিখছে। কি লিখছে জানেন? মানে একই, যা লিখছে সব একই, ভুল যা হয়েছে একই হয়েছে, কারেক্ট যা হয়েছে সব একই হয়েছে। হ্যাঁ, তো স্যার ওদের দুইজনকে একসাথে ডেকে পাঠাইছে খাতা দেওয়ার সময়, এদিকে আসছে, এই কাহিনী কিরে, তোদের দুজনের ভুল হয়েছে গরুর রচনা একই রকম, আবার রাইটও হয়েছে একই রকম। হ্যাঁ, তো তোরা নাম্বারও পাইছিস একই রকম, সত্যি করে তোরা কি নকল করছিস? তখন গাট্টু আর বাট্টু কি উত্তর দিছে, স্যার বিশ্বাস করেন আমরা কেউ নকল করি নাই স্যার, আমরা দুইজন একই এলাকায় একই গরুর দুধ খাই, তো গরুর দুধ যেহেতু একই রকম, তো গরুর রচনা তো একই রকম হবে। এই জন্য জিজ্ঞাইলাম যে আপনারা 3-4 জন যে একসাথে উত্তর লিখলেন, সবাই একই রকম, একই গরুর দুধ টুধ খেয়ে আসছেন নাকি আপনারা? আচ্ছা, ট্রাইং হার্ড ওয়ার্ক। আচ্ছা, নাহিদ ভাই রিডিং অ্যাটেন্টিভলি, এই তো ফাতুম মুবিন স্যার এই মাত্র ক্লাসে, না সমস্যা নাই স্যার। আজকে কত নাম্বার ক্লাস? আজকে সম্ভবত মনে হয় 7 নাম্বার ক্লাস। দেখেন আমি বলি, আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে ক্লাস করেছিলাম হচ্ছে গিয়ে 4টা, রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে ক্লাস করেছি আমরা 4টা, তারপরে হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে একটা 5টা, ডিটারমিনার নিয়ে একটা 6টা, মডিফায়ার নিয়ে একটা 7টা, এই আজকে 8ম ক্লাস চলতেছে আর কি। ওকে, জেমি আক্তার আজকে 8ম ক্লাস, তাহলে বুঝে ফেলেছেন তো? এইবার আসেন, এইভাবে আপনাকে দিবে আর কি। শি অ্যাস্টনিশড মি, সে আমাকে হতবাক করেছিল। কি করে? তাহলে আপনি বলতে পারেন, কি বলতে পারেন, গেটিং এ প্লাস পেয়ে সে আমাকে হতবাক করলো। আবার আপনি বলতে পারেন স্ল্যাপিং দ্য বয়, ছেলেটারে থাপ্পড় দিয়ে সে আমাকে হতবাক করে দিল। এরপরে দেখেন উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছলাম। প্রেজেন্ট পার্টিসিপল চাইছে, তার মানে দুটো কাজ করছি আমরা, পৌঁছাইছি। দ্বিতীয়টা, প্রথম কাজটা কি কি বলা যায়? আপনি বলতে পারেন টেকিং ট্যাক্সি নিয়ে আমরা সেখানে পৌঁছলাম। তারপরে দেখেন ফিনিশিং আওয়ার ওয়ার্ক, আমাদের কাজ শেষ করে আমরা সেখানে পৌঁছালাম। তাহলে আমরা 2টা কাজ করছি, 1 কাজ শেষ করছি, 2 সেখানে পৌঁছাইছি। ওকে বাপ, বুঝা যাইতেছে তো? আচ্ছা, এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আপনারা সব বস। এইবার তাহলে আমাকে প্রি মডিফায়ার শেষ। নাও আমরা এখন জাম্প করব কোন জায়গাটায়? পোস্ট মডিফায়ারে। পোস্ট মডিফায়ার মানে কি? পরে তথ্য দেয়া। পোস্ট মডিফায়ার মানে হচ্ছে পরে তথ্য দেয়া, পোস্ট মানেই হলো পরে। তাহলে পোস্ট মডিফায়ারের প্রথমেই যেই আইটেমটা পাচ্ছেন, হ্যাঁ, এটার ওই যে আইটেম সং যেভাবে মাথায় রাখছেন না অনেক, যাই হোক আপনারা কোনো আইটেম সং টং শোনেন না, তো এটারও ওইরকম একদম খুব মজায় মাথায় রেখে দিয়েন, ইনশাল্লাহ কাজে লাগবে। ওকে টুকটুকিরা, এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস। তাহলে আপনারা যদি কেউ কোয়েশ্চেন করে হোয়াট ইজ প্রেপোজিশনাল ফ্রেজ, আপনি বলবেন প্রেপোজিশনাল ফ্রেজ ইজ আ ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ প্রেপোজিশন। হোয়াট ইজ প্রেপোজিশনাল ফ্রেজ? প্রেপোজিশনাল ফ্রেজ হলো এমন একটা ফ্রেজ যেই ফ্রেজটা শুরু হয় প্রেপোজিশন দিয়ে, এন্ড হয় নাউন বা প্রোনাউন দিয়ে। ওকে, প্রেপোজিশনাল ফ্রেজগুলো আবার 3 রকমের কাজ করতে পারে, এগুলো নিয়ে আমরা সামনে জানবো। হ্যাঁ, আপাতত আমাদের কাজ শেষ করার জন্য বলতেছি, যা লাগে আর কি। প্রেপোজিশনাল ফ্রেজগুলো আবার 3 রকমের কাজ করে, পরবর্তীতে জানবো। এই যে আমি লিখে দিচ্ছি, পরবর্তীতে জানবো। কি জানবো? এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো 3টা কাজ করে। 1, সে অ্যাডজেক্টিভের কাজ করে। 2, অ্যাডভার্বের কাজ করে। 3, প্রেপোজিশনের কাজ করে। এগুলো আপনার এখন লাগবে না, পরবর্তীতে এগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জাস্ট দেখবো ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হয়েছে কিনা। এই যে দেখেন তো, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিয়া শুরু, ওয়ার্ল্ড দিয়ে শেষ, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ।
অফ দিস ক্লাস প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। বিসাইড আওয়ার বিল্ডিং, বিসাইড একটা প্রেপোজিশন, বিল্ডিং একটা নাউন। আবার দেখেন ডি, আমি একটা উদাহরণ দিতে পারি, ফর মাই বেস্ট ফ্রেন্ড, আমার সবচেয়ে কাছের বন্ধুর জন্য, প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। ইভেন ইভেন আপনি এভাবে বলতে পারতেন, ফর হার, প্রেপোজিশন দিয়ে শুরু, প্রনাউন দিয়ে শেষ। তাহলে দেখেন দ্য ফ্রেজ দ্যাট স্টার্টস উইথ আ প্রেপোজিশন এন্ড এন্ডস অর ফিনিশেস উইথ আ নাউন অর প্রনাউন ইজ কল্ড আ প্রেপোজিশনাল ফ্রেজ। A prepositional phrase can act like an adjective, like an adverb or a preposition. এগুলোর ডিটেইলড আলোচনা পরে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ, অনেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ক্লাসের মাঝখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, ঠিক আছে বাবা? রিকোয়েস্ট করি, আমরা তো শিক্ষক মানুষ, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেই পারি। এই আমাদের সঙ্গে যারা যারা ক্লাস করতেছেন, আপনাদের বাবা মা আগামী পরশুদিন ভোট দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করছি আর কি, যে ভাইও বলতে পারেন, শিক্ষক বলতে পারেন, ওয়েল উইশার বলতে পারেন, অথবা শিক্ষক হিসেবে দাবিও করতে পারি। আমি বলবো না আপনি ভোট দিবেন কিসে, ধানের শীষে নাকি ওই দাড়ি পাল্লাই দিবেন, এটা বলতেছি না। আমি জাস্ট আপনারা বলতেছি, আপনাদের এলাকায় আপনার বাবা মারে বললেন যে এমন মানুষের ভোটটা দিও, বুঝতে পারছেন? ভোটটা এমন মানুষকে দিও যিনি আসলে এই ভোটটার দাবিদার। এবং এখন দাবিদার বলতে কি, ধরে নেন আপনার 2000 টাকা দিছে, তাহলে আপনি দাবিদার মনে করতেছেন, এটা তো হবে না। হ্যাঁ, আপনি ইনসাফ করবেন যে এই লোকটারে ভোট দিলে, মানে আপনি তো আর দিচ্ছেন না, মানে আপনার গার্ডিয়ানরে বলবেন। আমি জানি না এখানে আমাদের হয়তো মানে অনেকে থাকতে পারেন যিনি ভোটার হয়ে গেছেন, অনেক সময় এরকম হয়, বুঝতে পারছেন? জাস্ট একটু গার্ডিয়ানরে বললেন, বা আপনাদের ক্লোজ মানুষ যারা আছে তাদেরকে বললেন, মানে ভোটটা যেন ভালো মানুষকে দেয়া হয়, কারণ ভোট হচ্ছে আপনার উপরে দেয়া, রাষ্ট্রের বলেন, স্রষ্টার বলেন, আমানত। এই আমানতের খেয়ানত আমরা না করি আর কি। হ্যাঁ, এই আর কি। তো রিকোয়েস্ট থাকবে আর কি, আপনারা আপনাদের প্যারেন্টসদেরকে বললেন, ভাই বোনদের, আত্মীয় স্বজনের বললেন, ভোটটা যেন যোগ্য লোককে দেয়। হ্যাঁ, মার্কা দেখে না, যোগ্য লোককে যেন দেয়। আর একটা বিষয় হচ্ছে কি, যেই লোকটার কাছে রাষ্ট্র নিরাপদ লোক, মানে অনেক আসলে তো মহিলাও দাঁড়াইছে, হ্যাঁ, যার কাছে যার অধীনে রাষ্ট্র আপনার এলাকা নিরাপদ, যিনি টেন্ডারবাজি করবে না, চান্দাবাজি করবে না, ধান্দাবাজি করবে না, বিশেষ করে স্পেশালি আমাদের মা বোনদের প্রবলেম করবে না, এরকম মানুষটাই ভোটটা দিতে বলেন। ওকে, আচ্ছা, আসেন আমাদের মূল টপিকে চলে আসি আর কি। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ তো বুঝতে পারছেন। এইবার চলে আসি, আপনাকে প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে কোশ্চেনটা কেমনে দিবে দেখেন। লেটস সি, আসেন দেখে নেওয়া হোক। তো 1 নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি শি লাইকস দ্য বুক। শি লাইকস দ্য বুক, এখানে একটা মেয়ের কথা বলা আছে, এই মেয়েটা বই ভালোবাসে, শেষ। একটা নাউন আসছে, শেষ। আপনাকে যদি বলে ইউজ আ প্রেপোজিশনাল ফ্রেজ, একটা প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করো টু পোস্ট মডিফাই দ্য নাউন, এই নাউনটাকে পোস্ট মডিফাই করতে। পোস্ট মডিফাই করা মানে কি স্যার? পোস্ট মডিফাই করা মানে হলো গিয়ে তথ্য দেয়া, পরে তথ্য দেয়া। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে, যেহেতু প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়েছে, আমি যেই তথ্যই দিব সেই তথ্যটা শুরু হবে প্রেপোজিশন দিয়ে, শেষ হবে নাউন অথবা প্রোনাউন দিয়ে। তাহলে একটু খেয়াল করেন, শি লাইকস বুকস, শি লাইকস দ্য বুকস, দেখেন আমরা বলতে পারি কিনা, অফ, একদম সহজ করে বললে হুমায়ুন আহমেদ। তারপর আপনি আবার বলতে পারেন শি লাইকস দ্য বুকস অ্যাবাউট হিস্ট্রি। দেখেন আমরা যে টরিগুলো লিখে উচ্চারণ হচ্ছে হিস্ট্রি, হ্যাঁ, তাহলে সে হিস্ট্রি সম্পর্কিত বইগুলোকে পছন্দ করে। আপনি চাইলে অন্য প্রেপোজিশন দিতে পারেন, শি লাইকস দ্য বুকস অফ দিস লাইব্রেরি, সে এই লাইব্রেরির বইগুলো পছন্দ করে। বুঝতে পারছেন তো? ফাতহুম মুবিন বলছেন, জি স্যার, আমি এইবার প্রথম ভোটার, সেটা যোগ্য মানুষই পাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে চলে আসি ভাইয়া, নাও ইটস ইউর টার্ন, এবার আপনার পালা। এই বি এবং সি, এই দুটো প্রশ্নের উত্তর দেন। তাহলে দেয়ার ওয়াজ অ্যান আমব্রেলা, এখন দেখেন এই যে আমব্রেলা নাউনটা না, এই নাউন সম্পর্কে আপনাকে তথ্য দিতে বলছে। এরপরে দেখেন রুবি ট্রাইস টু কালেক্ট নিউজ, রুবি একজনের নাম বলা হচ্ছে, এই মেয়েটা নিউজ কালেক্ট করার চেষ্টা করে। আপনাকে বলা হচ্ছে পোস্ট মডিফাই করবেন কি দিয়ে? প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে। দেখি আপনারা একটু চেষ্টা করেন, পারেন কিনা, না পারলে আমি তো আসি, একটু ট্রাই করি আমরা। আমরা একটু ট্রাই করি, ইনশাল্লাহ আমরা পারবো। ঠিক আছে, আই হোপ পারবো আমরা, হ্যাঁ, সবাই পারবো ইনশাল্লাহ। ওয়াও, এই তো অপূর্ব আদিত্য, তো বস
অপূর্ব আদিত্য বলে ফেলছে যে হয়ে গেছে, দেখেন দেয়ার ওয়াজ অ্যান আমব্রেলা অন দ্য টেবল, হয়ে গেছে দেখেন, অন দ্য টেবল, কাজ শেষ। দেয়ার ওয়াজ অ্যান আমব্রেলা, এই আপনি বলতে পারেন বিসাইড দ্য বুক, বইয়ের পাশে একটা ছাতা ছিল। আবার আপনি বলতে পারেন দেয়ার ওয়াজ অ্যান আমব্রেলা আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে, যদিও চেয়ারের নিচে আসলে আমব্রেলা থাকে না, আমি জাস্ট লিখছি একটা, হয়। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, কাশফি ধন্যবাদ। বিসাইড দ্য রিভার লিখছেন, হ্যাঁ আচ্ছা। দেখেন রুবি ট্রাইস টু কালেক্ট নিউজ, রুবি ট্রাইস টু কালেক্ট নিউজ, রুবি নিউজ সংগ্রহ করার চেষ্টা করে। অ্যাবাউট দ্য লোকাল টাউন, এই তো সালমান শুভ চমৎকার লিখছেন। কাশফি লিখছে ফর জাস্টিস, এই যে হয়ে গেছে নিউজ ফর জাস্টিস, ওকে। আবার আপনি বলতে পারেন রুবি ট্রাইস টু কালেক্ট দ্য নিউজ ফ্রম অথেন্টিক সোর্সেস। আবার আপনি বলতে পারেন রুবি ট্রাইস টু কালেক্ট নিউজ অ্যাবাউট ক্রাইম, রুবি ট্রাইস টু কালেক্ট নিউজ অ্যাবাউট ক্রিকেট, হয়েছে না? কত কিছু হয়। এই তো মাশাআল্লাহ, আমাদের পোলাপান সব বস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো কোপায় দিচ্ছেন আপনারা। নাও এখন আমরা কথা বলবো, তো মামুর বেটা কারে ধরবো এখন আমরা ধরবো ইনফিনিটিভ ফ্রেজটাকে। হোয়াট ইজ ইনফিনিটিভ ফ্রেজ? ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে নিরীহ কচি জিনিস। এটা কি? ওই যে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়, ঠিক আছে? টু প্লাস ভার্বের বেস ফর্মটাকেই বলা হয় ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ। দেখেন এখানে অলরেডি ওই কথাটাই আমরা বলেছি যে টু প্লাস বেস ফর্ম অফ ভার্বস ইজ কল্ড অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। আপনি জাস্ট একটা ভার্বকে নেবেন, নিয়ে এই ভার্বটাকে প্রশ্ন করবেন হোয়াই দিয়ে অথবা কেন দিয়ে। দেখেন আমি যখন আপনাদের ফার্স্ট পেপারের মানে সাইকেল 2 এর ক্লাস নেওয়া শুরু করব, ওইখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে প্যাসেজে আপনি একটা কোশ্চেনের আনসার করবেন, লেখা আছে হোয়াই দিয়ে কোশ্চেন করছে, আপনি উত্তর দিবেন কি দিয়ে? অনেকভাবে উত্তর দেওয়া যায়। সবচাইতে সিম্পল ওয়ে অফ আনসারিং ইজ ইউজিং মানে টু দিয়ে উত্তর দিতে পারবেন। হ্যাঁ, তাহলে যখনই হোয়াই দিয়ে প্রশ্ন করবে আপনি উত্তরটা সবসময় দিতে পারবেন 2 প্লাস V1 প্লাস বাকি সব, খুব ইজি। ওকে, এখানে দেখেন। আর আমরা আরেকটা জিনিস একটু মাথায় রাখবো, সেটা হলো ইংরেজিতে যে ভার্বের সামনে টু থাকবে সাধারণত বাংলায় তার শেষে একটা তে যুক্ত হবে। যার সামনে টু থাকবে তার শেষে একটা তে যুক্ত হবে। যেমন তাহলে টু থাকলে তার শেষে একটা তে যুক্ত হবে। উদাহরণস্বরূপ টু গো যেতে, টু সি দেখতে, টু নো জানতে, টু ইট খেতে, টু প্লে খেলতে, ঠিক আছে? এরকম আর কি। পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। এই যে আমাদের সালমান বলছে কোপা সামসু। আচ্ছা চলে আসি তাহলে আমরা। এইবার আসেন, অনিক নামের একটা মানুষের নাম বলা হচ্ছে। অনিক came to meet me, সরি অনিক came to me, অনিক আমার কাছে এসেছিল। তা আপনি জাস্ট প্রশ্ন করেন কেন এসেছিল, উত্তরটা আপনি কি দিয়ে দিবেন? টু দিয়ে দিবেন, দ্যাটস এনাফ। উত্তরটা জাস্ট টু দিয়ে দিবেন, দ্যাটস ইনাফ। তাহলে আমরা কি বলবো? অনিক came to me, দেখেন বলেই দিচ্ছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এবার ভার্বটাকে মডিফাই করতেছি আমরা, হ্যাঁ, নাউনকে না, কিন্তু প্রোনাউনকে না। অনিক came to me to inform the news, অনেক আমার কাছে এসেছিল সংবাদটি জানাতে। বলা যায়? আপনারা একটু ট্রাই করেন তো, কি বলা যায়? জুলকার নাইন কেবল যুক্ত হলেন বাবা। এরপর আপনি কি বলতে পারেন? অনেক came to me to borrow a book, অনেক আমার কাছে এসেছিল একটা বই ধার করতে। কেন? বই ধার করতে। আবার আপনি বলতে পারেন অনেক came to me, অনেক আমার কাছে এসেছিল টু গেট দ্য ইনফো, তথ্যটি পেতে। ওকে, অনেকভাবে বলা যায়। এই যে জেমি আক্তার বলতেছেন টু প্লে, হ্যাঁ এই যে টু প্লেই বলেন। এইবার 2 নাম্বার, হ্যাঁ এটা বেশিরভাগ পোলাপানি ভুল করে, দেখে আপনারা ভুল করেন কিনা।
দেখি আপনারা এটা ভুল করেন কিনা। উই ইট, আমরা খাই। প্রশ্ন হচ্ছে আমরা যে খাই, কেন খাই? এখন কেউ যদি বলেন টু লিভ, এটা বলা যাবে না। টু লিভ একদম বাচ্চাদের বাক্য হয়ে যাচ্ছে। লিভ মানে বাস করা। রাদার আপনি বলেন টু সারভাইভ, টিকে থাকতে খাই। কেন খাই? টু গেট এনার্জি, শক্তি পাওয়ার জন্য খাই। ওকে, আচ্ছা এইবার আসেন, ফাইজা ওয়েন্ট টু দ্য নিউ মার্কেট। ফাইজা ওয়েন্ট টু নিউ মার্কেট, ফাইজা নিউ মার্কেটে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন গিয়েছিল? হুমায়রা তাকিয়া, আম্মাজান টু লিভ না লিখা টু সারভাইভ লেখেন বাবা। হ্যাঁ, কাশফি লিভ না লিখা টু সারভাইভ লেখেন। আচ্ছা, ফাইজা নিউ মার্কেটে গিয়েছিল, কেন গিয়েছিল? এই যে আমাদের কে যেন লিখছে এটা, হ্যাঁ কাশফি মুনতাহা লিখছে টু বাই আ বুক, একটা বই কেনার জন্য গেছিল। ওকে, বলেন কোনো সমস্যা নাই। অথবা হতে পারে যে ফাইজা নামে একটা মেয়ে আছে, সে কি করে বিভিন্ন দেশ বিদেশ থেকে প্রোডাক্ট আনে, কসমেটিক্স আনে। মেয়েদেরকে আমি বলি আর কি, হ্যাঁ আপনারা কসমেটিক বলেন, এটার উচ্চারণ জানেন? এটার উচ্চারণ হলে কসমেটিক, কসমেটিক, কজ কজ জ, হ্যাঁ স না কিন্তু, কসমেটিক্স। আচ্ছা তাহলে একটু খেয়াল করি আমরা, দেখেন টু সেল হার প্রোডাক্টস, সে তার প্রোডাক্ট বিক্রি করার জন্য গেল। অনেক কিছু বলা যায়। অথবা ধরে নেন ফাইজা নিউ মার্কেটে গেছে কারণ নিউ মার্কেটে তার এক বান্ধবী একটা দোকানের সেলসম্যান বা তার একজন বন্ধু ওইখানকার মালিক। তাহলে আপনি বলে দিতে পারেন টু মিট, এই আমরা মিটের পরে উইথ লিখি, হ্যাঁ আই উইল মিট উইথ ইউ, দরকার নাই আই উইল মিট ইউ, হ্যাঁ প্লিজ মিট মি। টু মিট হার ফ্রেন্ড, তার বন্ধুর সাথে বা বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য। হয়েছে? এভাবে কত সহজভাবে আমরা লিখতে পারি। এইবার আসেন, এবার আমরা আরেকটা খুব হাই ভোল্টেজ একটা আইটেম দেখব। এইটার নাম হলো অ্যাপোজিটিভ ফ্রেজ বা অ্যাপোজিশন। এখন অনেকে অ্যাপোজিশনের নাম শুনলেই একটা বিপদে পড়ে যায়। অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন হচ্ছে খুব সহজ জিনিস। হ্যাঁ, এই যে আমরা এখানে লিখতেছি অ্যাপোজিশন, অর কেউ কেউ এটাকে বলে অ্যাপোজিটিভ ফ্রেজ। আপনার মনে যা চায় লিখেন, কোনো সমস্যা নাই, জিনিস একটাই কিন্তু, অ্যাপোজিশন বলেন আর অ্যাপোজিটিভ ফ্রেজ বলেন। তাহলে দেখেন আমরা মাথায় রাখবো, একদম সহজ করে বলি, আমরা এইভাবে বলবো যে অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়। অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত, হ্যাঁ এটার ব্যতিক্রম আছে এই জন্য সাধারণত লিখছি, যা সাধারণত কমা দিয়ে পৃথক থাকে। কমা তো আমরা সবাই চিনি, যা সাধারণত কমা দ্বারা পৃথক থাকে। নাও ইফ ইউ আর আস্কড হোয়াট ইজ অ্যাপোজিশন, অ্যাপোজিশন জিনিসটা কি? আপনি বলবেন অ্যাপোজিশন ইজ দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন। অ্যাপোজিশন মিনস দ্য সেকেন্ড আইডেন্টিটি অফ আ নাউন। একটা নাউনের দ্বিতীয় পরিচয়, হ্যাঁ প্রথম না কিন্তু দ্বিতীয় পরিচয়, কোন একটা নাউনের দ্বিতীয় পরিচয় যেটাকে আমরা কমা দ্বারা আলাদা করে রাখি, দিস ইজ কল্ড অ্যাপোজিশন অর অ্যাপোজিটিভ ফ্রেজ। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম একটা না একাধিক উদাহরণ দেবো, তাই এক্সাম্পল লিখলাম আমি। হ্যাঁ, আমি যদি এভাবে বলি যে জেমি ইজ আ সেরেব্রাল স্টুডেন্ট। বাংলা কি? জেমি একজন মেধাবী ছাত্রী। সেরেব্রাল মিন্স মেধাবী, ট্যালেন্টেড। তাহলে আমি কি লিখলাম? জেমি একজন মেধাবী ছাত্রী। বাক্য এখানেই শেষ। এইবার ধরে নেন আমাকে আয়শা সিদ্দিকা জিজ্ঞেস করলো যে ভাই জেমি একজন মেধাবী ছাত্রী, তা তো বুঝলাম, এখন আমারে কোন জেমি কিডা? জেমির দ্বিতীয় পরিচয় আমাদেরকে বলেন। আপনি যে বললেন জেমি কে, আমি বললাম হ্যাঁ জেমিটি চিনেন না কেন? মাই সিস্টার, আমার বোন। এইবার একটু খেয়াল করেন তো, আমি যা এতটুকু বলতে পারতাম কিনা, মাই সিস্টার ইজ আ সেরেব্রাল স্টুডেন্ট, আমার বোন একজন মেধাবী ছাত্রী। অথবা আমি যা এতটুকু বলতে পারতাম কিনা, জেমি ইজ আ সেরেব্রাল স্টুডেন্ট, জেমি একজন মেধাবী ছাত্রী। তাহলে জেমি একজন মেধাবী ছাত্রী মানেই হলো আমার বোন একজন মেধাবী ছাত্রী, আবার আমার বোন একজন মেধাবী ছাত্রী মানেই হলো জেমি একজন মেধাবী ছাত্রী। দেখেন তো একই জিনিস কিনা? এই যে জেমির পজিশন মানেই হলো আমার বোনের পজিশন, আমার বোনের পজিশন মানে জেমির পজিশন। এই যে দেখেন একটা নাউনের পজিশনে আরেকটা নাউনের পজিশন, এইটার নামই অ্যাপোজিশন। এইখানে আমি চাইলে এরকম করে বলতে পারতাম, জেমি না বলে আমি বলতে পারতাম কিভাবে দেখেন,
মাই সিস্টার is a talented student. My sister is a talented student. My sister is a cerebral student. আমার বোন একজন মেধাবী ছাত্রী। এবার আপনি জিজ্ঞেস করলেন, ভাই সুমন ভাই আপনার না বোন 5টা, ঠিক আছে, কোন বোনের নাম বললেন? আমি বললাম হ্যাঁ, জানেন না, জেমি বোন। এই যে তাহলে একটু খেয়াল করেন তো, জেমির পজিশন মানেই আমার বোনের পজিশন, আমার বোনের পজিশন মানে জেমির পজিশন। এই যে একটার পজিশনে আরেকটার পজিশন, এইটার নামই হইল গিয়া দাদা অ্যাপোজিশন। তা আপনি এখানে জেমি একটা মেয়ে মানুষের নাম, তাই তো? হ্যাঁ, নাম। এই নামটাও বা নাউনটা কি হিসেবে বসছে? অ্যাপোজিশন হিসেবে বসছে। অ্যাপোজিশন হিসেবে আপনি একটা ওয়ার্ডও লিখতে পারেন, আবার আপনি এটাকে এভাবেও লিখতে পারতেন। কিভাবে? যেমন ধরেন আমি আগে লিখতাম জেমি, পরে লিখতাম মাই সিস্টার, তাহলে মাই সিস্টারটা হয়তো অ্যাপোজিশন। ওকে, এটা মনে হচ্ছেন ভাই। জেনি আওয়ার ক্লাস ক্যাপ্টেন ইজ সেরেব্রাল স্টুডেন্ট। এই তো মাশাআল্লাহ, সাব্বাস মনির হোসেন ভাই, ধন্যবাদ। তাহলে এবার আমরা আরেকটা উদাহরণ দিই। ধরেন আমি বললাম আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর। আমি দিনাজপুরে জন্মেছিলাম, বাক্যহীনই শেষ। এইবার ধরে নেন মনির হোসেন আমার জিজ্ঞেস করতেছে, ভাই তা দিনাজপুর কি জিনিস, একটু পরিচয় দেন না। ওকে, হায় হায়, আপনি দিনাজপুর চেনেন না? দ্য মোস্ট বিউটিফুল, জাস্ট লিখলাম আর কি, মোস্ট বিউটিফুল তো অবশ্যই না, দ্য মোস্ট বিউটিফুল থাক, যেটা সত্য না সেটা লিখলাম না, আমি লিখলাম অ্যান ওল্ড টাউন। তাহলে বলেন তো দিনাজপুর কি? একটা পুরনো শহর, টাউন। পুরনো শহর কি? দিনাজপুর। এই যে এটার নামই হলো অ্যাপোজিশন, অথবা এটার নামই হলো অ্যাপোজিটিভ ফ্রেজ। ওকে, দ্যাটস ইট। এটাই বলা হয়েছে ভাই। দেখেন আমি মূলত এই কথাটা এখানে বলছি, আমরা অনেকে ধরতে পারি না। সেটা হলো অ্যাপোজিশন হলো নাউনের দ্বিতীয় পরিচয়, যা সাধারণত কমা দ্বারা পৃথক থাকে। যেমন আমি যদি জাস্ট এতটুকু বলি, এই দেখেন আমি যদি জাস্ট এতটুকু বলি, আমি এতটুকু বলছি, ধরে নেন শুধু বাক্যটা, কি বলছি? শান্ত প্লেজ রিয়েলি ওয়েল। শান্ত আসলে খুব ভালো খেলে। তো আপনারা, সালমান বলতেছেন ম্যাঙ্গো, ও আচ্ছা, দিনাজপুরের জন্য ম্যাঙ্গো বলছেন না? আচ্ছা, তাহলে দেখেন শান্ত খুব ভালো খেলে, বাক্যহীনই শেষ। এবার আপনি জিজ্ঞেস করলেন, ভাই শান্ত আবার কিডা? আমি বললাম কেন কেন, আমাদের ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেনকে শান্ত, এই যে কমা দিয়ে পৃথক করছি। আবার আমি বললাম উই রিভিয়ার মিস্টার রাকিব, আমরা মিস্টার রাকিবকে রিভিয়ার করি। রিভিয়ার মানে শ্রদ্ধা করা, সম্মান করা। আপনি জিজ্ঞাসা রাকিবকে, ভাই পরিচয় দেন না। আমি বললাম কি বললাম? এবার দেখেন আমি বললাম কেন, দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ। এই যে দেখেন একটা কমা আর এখানে একটা ফুল স্টপ, কিন্তু এই এতটুকু হলো দাদা অ্যাপোজিশন, বা এটাই হলো অ্যাপোজিটিভ ফ্রেজ। এই যে আওয়ার ক্যাপ্টেন, এইটাই হলো অ্যাপোজিশন। দ্যাটস ইট, প্যারানোর দরকার নাই। এইবার আসেন, এই যে এখানে এক্সাম্পল আসছে, সীমান্ত। সীমান্ত হ্যাজ গিফটেড মি আ পেন। সীমান্ত আমাকে একটা কলম গিফট করছে। তাইলে আপনাকে যখন বলতেছে ইউজ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ ব্যবহার করো, তার মানে সীমান্ত সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবেন, বা অতিরিক্ত তথ্য বলা যাবে না, সরি, সীমান্তের দ্বিতীয় পরিচয় দিবেন। তাহলে আমি কি বলতে পারি? সীমান্ত মাই বেস্ট ফ্রেন্ড। সীমান্ত আমার সবচেয়ে কাছের বন্ধু, আমাকে একটা কলম দিয়েছে। অথবা কি বলতে পারি? সীমান্ত স্টুডেন্ট অফ মাইন। অথবা বলতে পারতাম মাই স্টুডেন্ট, হ্যাঁ, মাই ফেভারিট স্টুডেন্ট। আমেরিকান বানান লিখছি কিন্তু এই জন্য ইউ লিখি নাই। স্টুডেন্ট গিফটেড মি আ পেন। দেখছেন? এবার সক্রেটিসকে নিয়ে দেখি আপনারা লিখতে পারেন কিনা। সক্রেটিস বিলিভ দ্যাট, অপূর্ব আদিত্য একটা কথা লিখছেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড। তাহলে বাবা ওয়ান অফ মাই ফ্রেন্ড লেখা যাবে না, এটা হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ এর পরে নাউনটা সবসময় প্লুরাল হয়। হ্যাঁ, এই যে জেমি লিখছেন মাই ক্লাসমেট, ঠিক আছে। নাহিদ হোসেন লেখেন, হ্যাঁ, ফাতহুম মুবিন লেখেন কাশফি মুনতাহা, লিখতে হবে তো বাবা। তাহলে দেখেন সক্রেটিস বিলিভ দ্যাট, সক্রেটিস বিশ্বাস করতেন যে
an angry man is worse. Socrates believed that an angry man is worse than a beast. Socrates বিশ্বাস করতেন যে একজন রাগান্বিত লোক একটা পশুর চেয়ে অধম, খারাপ। সক্রেটিসকে পরিচয় দেন, আপনি কি বলতে পারেন? আ গ্রিক ফিলোসোফার। সমস্যা হলো উনি যে গ্রিক ফিলোসোফার এটা আপনি জানেন না, তখন কি বলবেন? সক্রেটিস আ ওয়েল নন ক্যারেক্টার, বলা যায়। অথবা আপনি বলতে পারেন আ ফেমাস পারসন, বলা যায় না? দেখছেন, বলা যায় এভাবে। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ নাহিদ, জেমি, দুজনই চমৎকার লিখছেন। এবার আসেন, আপনাকে যদি বলে লোডশেডিং নিয়ে বলেন তো। কজেস গ্রেট আচ্ছা, এটা বানানের ভুল হয়ে গেছে এটা, হ্যাঁ, ইন্নালিল্লাহ, এটা লুজ লিখে ফেলছি, এটা ভার্ব লিখছি, হ্যাঁ, এটা ভার্ব না, এটা নাউন হবে, ইন্নালিল্লাহ। তাহলে দেখেন, লোডশেডিং কজেস গ্রেট লস টু দ্য ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। লোডশেডিং একটা দেশের উন্নয়নে ব্যাপক ক্ষতি করে বা বয়ে আনে। কি বলা যায়? মনির হোসেন, সুলতান শিফাত, আচ্ছা, ধন্যবাদ। তো সুন্দর হচ্ছে। তাহলে লোডশেডিংটা কি? আমরা বলতে পারি লোডশেডিং কমন প্রবলেম অফ বাংলাদেশ। অথবা আপনি বলতে পারেন লোডশেডিং জিনিসটা কি, পরিচয় দিলেন, দ্য সাডেন ব্রেকডাউন অফ ইলেকট্রিসিটি। হঠাৎ করে যে ইলেকট্রিসিটি চলে যায়, সাডেন ব্রেকডাউন। হ্যাঁ, এইবার আসেন, লাস্ট একটা জায়গায় যাচ্ছি আমরা। এটাকে বলা হয় অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা আমি এই যে লিখে দিচ্ছি, see the next page, see the next slide। নেক্সট স্লাইডে আমি একদম ডিটেল লিখতেছি, দেখেন। সো আমরা এখন কথা বলতেছি কি নিয়ে? আমরা কথা বলছি অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে। তো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি জিনিস, এটা নিয়ে এখন আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আপনি যখন একটা ভার্বকে প্রশ্ন করবেন, অনেকভাবে প্রশ্ন করা যায়, হ্যাঁ। কখন, কোথায়, এটা আমি দেখাইছি আপনাদেরকে ক্লাস নাম্বার 1-এ। কখন, কোথায়, কিভাবে, কেন, কতবার, কতটুকু। এটাকে আপনার স্বপ্নে প্রশ্ন করতে পারেন, কি পরিমাণ। হ্যাঁ, আরো মেলা প্রশ্ন করা যায়, কতক্ষণ ধরে, বা কতক্ষণ পর্যন্ত। তারপরে প্রশ্ন করতে পারেন কোথা থেকে, প্রশ্ন করতে পারেন কোন দিকে, প্রশ্ন করতে পারেন কি দিয়ে, প্রশ্ন করতে পারেন কাকে দিয়ে। এই যে প্রশ্নগুলোর উত্তরে, হ্যাঁ, মনে রাখার সহজ টেকনিক, এটাও আমি বলে দিচ্ছি গত ক্লাস, মানে প্রথম ক্লাসে। এই প্রশ্নগুলোর উত্তরে আপনি যা পান সেটা হয় অ্যাডভার্ব হয়ে যায়, নয়তো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। তাহলে আপনি কেমনে বুঝবেন এটা অ্যাডভার্ব? অ্যাডভার্ব হলে সিঙ্গেল ওয়ার্ড হবে, আর অ্যাডভার্ব ফ্রেজ হলে মাল্টিপল ওয়ার্ডস হবে।
মানে একের অধিক ওয়ার্ড হবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। হ্যাঁ, এটা আমরা একটু মাথায় রাখি, তাইলেই হবে। তাহলে অ্যাডভার্ব মানে এক শব্দ, অ্যাডভার্ব ফ্রেজ একাধিক শব্দ, ব্যাস এইটাই মাথায় রাখেন। দেখেন কত সহজে আপনি বাক্য লিখতে পারবেন। যেমন ধরে নেন, আপনি বললেন রানা, রানা সরি বাবা, আমার খুব ঠান্ডা লেগে গেছে। নাহিদ ভাই, ঈদের পর পর শুরু করবো ভাই। হ্যাঁ, রমজানে আর পারবো না ফার্স্ট পার্টের প্যারেশানি নিতে নাহিদ ভাই। ধরেন আমি লিখলাম রানা, বাক্য এখানে তো হয় নাই, বাক্য লিখলাম আমরা। ধরেন একদম লিখতে পারি রানা কল্ড মি, ফোন মি, হেল্পড মি। দেখেন রানা আমাকে সাহায্য করেছিল। এইবার জাস্ট আপনি ভার্বটাকে প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন কাকে? এই যে ভার্বকে প্রশ্ন করবো আমরা, ভার্বকে। রানা আমাকে সাহায্য করেছিল। আপনি প্রশ্ন করতে পারেন সুমন ভাই কখন সাহায্য করেছিল? সুমন ভাই, রানা আপনাকে কোথায় সাহায্য করেছিল? রানা আপনাকে কিভাবে সাহায্য করেছিল? আপনাকে কতবার সাহায্য করেছিল? আপনাকে কেন সাহায্য করেছিল? হ্যাঁ, এই মেলা প্রশ্ন করা যায়। কোথা থেকে সাহায্য করেছিল, কোন দিকে সাহায্য করেছিল বলা যায়। হ্যাঁ, তা আমরা কখন প্রশ্নের উত্তর দিতে পারি? রানা হেল্পড মি, এক শব্দে লিখতেছি। হ্যাঁ, সবচেয়ে সহজ একটা ওয়ার্ড লিখলাম ইয়েস্টারডে। আর যদি একাধিক ওয়ার্ড লিখতে চাই, যে রানা হেল্প মি 2 days ago, 2 দিন আগে। কোথায় সাহায্য করেছিল? আমি বলতে পারি হিয়ার। আবার আমি বলতে পারি দেয়ার, সেখানে সাহায্য করেছিল। আমি যদি একাধিক ওয়ার্ড দিয়ে বুঝাইতে চাই যে রানা হেল্প মি কোথায় সাহায্য করেছিল? ইন দ্য মার্কেট, মার্কেটটাতে সাহায্য করেছিল। এবার প্রশ্ন করেন তো রানা আপনাকে কিভাবে সাহায্য করেছিল? আপনি বলতে পারেন আন্তরিকভাবে। কি হবে তাহলে? আর্নেস্টলি। ওকে। কিভাবে সাহায্য করেছিল? টাকা দিয়ে, বাই গিভিং সাম মানি। এবার দেখেন কতবার সাহায্য করেছিল? আপনি বলতে পারেন ওয়ান্স, একবার। যদি বলেন 2 বার, টুয়াইস। যদি বলেন 3 বার, তাহলে হবে থ্রাইস। যদি বলেন 4 বার, এরপরে যতবার তত টাইমস। হচ্ছে কেন সাহায্য করেছিল? কেন প্রশ্নের উত্তরে আমরা একটু আগে দেখে আসছি, টু দিয়ে উত্তর দিতে পারি। আমরা টু দিয়ে উত্তর দিতে পারি, মনে পড়তেছে? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? রানা হেল্প মি, রানা আমাকে সাহায্য করেছিল কেন? টু গেট এ প্লাস পেতে। এই দেখেন, এখন আপনি যদি বলেন ভাইয়া এখানে অ্যাডভার্ব কোনগুলো? এই যে সিঙ্গেল ওয়ার্ড, এটা হলো অ্যাডভার্ব। 2 days ago মাল্টিপল ওয়ার্ড, এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। হিয়ার দেয়ার সিঙ্গেল ওয়ার্ড, সো অ্যাডভার্ব। ইন দ্য মার্কেট 3 ওয়ার্ড, অ্যাডভার্ব ফ্রেজ। আনেস্টলি মানে কি? আন্তরিকভাবে, আন্তরিকভাবে, এটা কি? অ্যাডভার্ব। এইটা কি? একাধিক ওয়ার্ড, অ্যাডভার্ব ফ্রেজ। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস সিঙ্গেল ওয়ার্ড বললে হবে অ্যাডভার্ব। 4 times মাল্টিপল ওয়ার্ড, সো এটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। আর রিজন সবসময় মাল্টিপল ওয়ার্ডেই হয়, সো এটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এইবার আসেন এই কখন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? আমরা পাই টাইম। কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা পাই? প্লেস। কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা পাই? ম্যানার। কতবার দিয়ে প্রশ্ন করলে আমরা পাই? ফ্রিকুয়েন্সি। কেন দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তরে পাই? রিজন। অ্যাডভার্ব হয় 7 রকমের, তা আমি এইখানে জাস্ট 5 রকমের লিখে রাখছি। এতগুলো কখনো আসবেই না। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে কিভাবে প্রশ্নের উত্তর দেই, কেমন? অপূর্ব বলতেছে ভাইয়া এগুলো কি বোথ অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ? ঠিক ধরছেন অপূর্ব ভাই। হ্যাঁ, দেখেন এগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ আবার প্রেপোজিশনাল ফ্রেজ। কেন প্রেপোজিশনাল ফ্রেজ? কারণ এটা শুরু হয়েছে প্রেপোজিশন দিয়ে, শেষ হয়েছে নাউন দিয়ে। প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। আপনাদের মনে আছে কিনা অপূর্ব? আপনি তো মাশাআল্লাহ খুব মনে রাখছেন, মাশাআল্লাহ। দেখেন অপূর্ব, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আপনাকে না, মানে সবাইকেই বলতেছি, আপনাদের মনে পড়ে আমি কিন্তু বলেছিলাম পরবর্তীতে আপনারা জানবেন এই প্রেপোজিশনাল ফ্রেজগুলোই পরবর্তীতে জানবেন তারা অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, প্রেপোজিশনের কাজও করে। হ্যাঁ, এগুলো নিয়ে ডিটেল একদিন কথা বলবো ইনশাল্লাহ। অথবা আপনারা যদি আগেই জানতে চান আমাকে বললেন, আমাকে একটা নক দিন, আমি আপনাকে আমার ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো।
আচ্ছা, এইবার আসেন, পিপল ইলেক্টেড হিম, জনগণ তাকে নির্বাচিত করেছিল। এই ভার্বটাকে প্রশ্ন করেন যে ভাই তাকে নির্বাচিত করছিল, এটা তো বুঝছি, কখন নির্বাচিত করছে? ইয়েস্টারডে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। আবার দেখেন দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল, ভার্বটাকে প্রশ্ন করেন, এসেছিল ভাই কোথা থেকে এসেছিল? উত্তর হচ্ছে ফ্রম আ ডিস্ট্যান্ট ভিলেজ, এক দূরের গ্রাম থেকে, অ্যাডভার্ব ফ্রেজ। হি ওয়ার্কস, সে কাজ করে, এই যে দেখেন এটা ভার্ব। কিভাবে কাজ করে? হার্ড, এটা একটা অ্যাডভার্ব। এখন মডিফায়ার গুলো, আমরা এই যে মডিফায়ার গুলো শিখলাম, এই সবগুলো মডিফায়ারকে অ্যাট আ গ্ল্যান্স, অ্যাট আ গ্ল্যান্স মানে কি? এক নজরে দেখে নেব। হ্যাঁ, তাহলে দেখেন আমরা মডিফায়ার্স অ্যাট আ গ্ল্যান্স, অ্যাট আ গ্ল্যান্স মানে হলো এক নজরে, এক নজরে দেখবো আমরা। কেমনে দেখবো আসেন একটু দেখে নেই। আচ্ছা, আপনি মাথায় রাখবেন, আপনি নাউনকে প্রিমডিফাই করতে পারবেন কি কি দিয়ে? ডিটারমিনার দিয়ে। অবশ্য ডিটারমিনার বললে এখানে কিন্তু অনেক কিছু চলে আসে। যেমন ডিটারমিনার বললে, যেমন দেখেন ডিটারমিনার বললে আপনি এখানে সংখ্যা পান, মনে পড়ে? ডিটারমিনার বললে আপনি এখানে পরিমাণ পান। ডিটারমিনার বললে আপনি এখানে আর্টিকেলও পান। হ্যাঁ, আপনি পজেসিভও পান, কিন্তু পজেসিভ এই যে আলাদা করে দেয়া আছে। তাহলে নাউনের সামনে আপনি অ্যাজেক্টিভ লিখতে পারবেন, এগুলো ডিটারমিনারগুলো অ্যাজেক্টিভ। পজেসিভ লিখতে পারবেন, ডেমনস্ট্রেটিভ লিখতে পারবেন। তাহলে নাউনকে প্রি মডিফাই করতে পারতেছি আমরা অনেক কিছু দিয়ে, বাট নাউনকে পোস্ট মডিফাই করা যায় শুধু অ্যাপোজিটিভ আর প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। তাহলে আমি একটা নাউন নেই, যেমন দেখেন আমি যদি বুকস নাউনটাকে নেই, বুকস, হ্যাঁ, এটাকে প্রি মডিফাই করতে পারেন কি দিয়ে? দা বুকস, কি দিয়ে? মাই বুকস, কি দিয়ে? দিস বুকস, কি দিয়ে? 10 বুকস। পারা যায়? দেখেন তো যায় কিনা। হ্যাঁ, তাহলে আমি এখানে সংখ্যা দিতে পারি, পজিটিভ দিতে পারি, হ্যাঁ, আবার অ্যাডজেক্টিভও দিতে পারি। কিভাবে দিতে পারি? ইনফরমেটিভ, ইনফরমেটিভ মানে হলো তথ্যবহুল। দেখছেন আসছে, আসছে না? আবার আপনি বলতে পারেন দ্য বুকস প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে অফ ইংলিশ, ইংরেজির বই। অ্যাপোজিটিভ দিতে পারেন, অ্যাপোজিটিভ এইখানে বুকস আসে না, পরিচয় আসে না, অন্য একটা বই দিলে হয়তো আসতো। পীরের ভক্ত, ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা, পীরের ভক্ত, বাহ সুন্দর নাম, ঠিক আছে। আর অ্যাপোজিটিভ তো মনে আছে, ওই যে আমরা বলছিলাম রানা, মাই বেস্ট ফ্রেন্ড ইজ আ কপ, একজন পুলিশ, কপ মানে হলো পুলিশ। তাহলে এই যে দেখছেন নাউনকে আমরা পোস্ট মডিফাই করতে পারতেছি দুইটা জিনিস দিয়ে, প্রেপোজিশনাল ফ্রেজ আর অ্যাপোজিটিভ ফ্রেজ দিয়ে। আর প্রি মডিফাই করতে পারছি আর্টিকেল দিয়ে, পজেসিভ দিয়ে, ডেমনস্ট্রেটিভ দিয়ে, সংখ্যা দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে। আচ্ছা, এইবার চলে আসেন, ভার্বকে আমরা মডিফাই করতে পারি কি দিয়ে? ভার্বকে আমরা মডিফাই করতে পারি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, যেটা আমরা একটু আগে শিখে আসছি। যেমন আপনি বললেন যে হি গট এ প্লাস, দূরো, হি গট এ প্লাস, সে এ প্লাস পেয়েছিল। এই ভার্বটা সম্পর্কে আরেকটু তথ্য দেন, কিভাবে পাইছে? তাহলে আপনি বলতে পারেন স্টাডিং হার্ড, কঠোর পড়াশোনা করে সে এ প্লাস পাইছে। মনে আছে আমি বলছিলাম পরপর দুটো কাজ করলে ব্যক্তি একটাই হবে, কাজ করছে পরপর দুইটা। তাইলে এই যে এই লোকটা এ প্লাস পাইছে, আবার সেই কঠোর স্টাডি করছে, এই যে প্রেজেন্ট পার্টিসিপল, মনে পড়ে? প্রি মডিফাই হয়েছে না? হয়েছে। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, ভার্বকে প্রি মডিফাই করতে পারি অ্যাডভার্ব দিয়ে। যেমন আপনি বললেন শি কেম হিয়ার, সে এখানে এসেছিল, তাহলে এটা একটা ভার্ব। এই ভার্বটাকে আপনি জাস্ট প্রশ্ন করেন তো, ভাইয়া সে যে এসেছিল কিভাবে এসেছিল? আমরা বলতে পারি স্লোলি, শি স্লোলি কেম হিয়ার। এই স্লোলিটা কি মেয়েটা স্লোলি নাকি তার আশাটা স্লোলি? তার আশাটা স্লোলি। তাহলে ভার্বের সামনে আছে অ্যাডভার্ব, দেখছেন? আবার অ্যাডভার্ব কিন্তু আমি চাইলে পেছনেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই যে দেখেন, শি came here slowly, তার মানে স্লোলি যে অ্যাডভার্বটা, এইটা দেখছেন পরে বসেও মডিফাই করতে পারে, আবার আগে বসেও মডিফাই করতে পারে। তার মানে অ্যাডভার্ব প্রি মডিফায়ারও হয়, পোস্ট মডিফায়ারও হয়। আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এটা তো আরো সহজ, মনে আছে তো বাবা? ইনফিনিটিভটা কিভাবে? ওই যে আমরা বলছিলাম ভার্বকে কেন দ্বারা প্রশ্ন করলে উত্তরে আমরা 2 + V1
মানে ইনফিনিটিভ ফ্রেজ লিখতে পারি। যেমন হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। আপনি প্রশ্ন করেন কেন এসেছিল? টু ইনভাইট মি, আমাকে দাওয়াত দিতে। এই যে দেখেন ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে পোস্ট মডিফাই ভার্বকে আমরা দুইভাবে প্রি মডিফাই, দুইভাবে পোস্ট মডিফাই করতে পারতেছি। সামনে অ্যাডভার্ব, পেছনে অ্যাডভার্ব, সামনে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পেছনে ইনফিনিটিভ ফ্রেজ। বুঝেন কিন্তু এগুলো কাজে আসবে। কাশফি লিখছে দ্য ডগ স্লিপিং অন দ্য ফ্লোর ইজ ডেঞ্জারাস। আচ্ছা কাশফি, কোশ্চেনটা মাথায় রেখেন, ডিলিট করেন না, এখানে রেখে দেন, আমি এটা দেখাই তারপর বলতেছি। এইবার আসেন অ্যাজেক্টিভকে আমরা কি দিয়ে মডিফাই করতে পারি? আমরা অ্যাজেক্টিভকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করতে পারি, ইনটেন্সিফায়ার দিয়ে মডিফাই করতে পারি। মজার ব্যাপার হচ্ছে ইনটেন্সিফায়ারগুলো নিজেই অ্যাডভার্ব। এখন অনেকে বলতে পারে ভাইয়া ইনটেন্সিফায়ার তো শেখার নাই। ইনটেন্সিফায়ার খুব সহজ জিনিস। আপনি যখন একটা অ্যাজেক্টিভকে প্রশ্ন করেন কেমন দিয়ে, সামনে যেটা পান অ্যাডভার্বটা মূলত ওইটাই হলো ইনটেন্সিফায়ার। ঠিক আছে, ধরেন আমি একটা মেয়ের কথা বলছি, ধরেন আমি যার নাম সবসময় লিখলাম আর কি, আবার ভাইবেন না এটা আমার বউ গার্লফ্রেন্ড, এরকম কিছু না, এমনি লিখি আর কি। হ্যাঁ, রূপা ইজ ট্যালেন্টেড, রূপা মেধাবী। তাহলে মেধাবী কথাটা কিন্তু একটা অ্যাজেক্টিভ। এইবার আপনি প্রশ্ন করলেন যে সুমন ভাই মেধাবী তো বুঝলাম, তা কেমন ট্যালেন্টেড? এবার ট্যালেন্টেডটাকে আমি ইন্টেন্স করব। ইন্টেন্স মানে হলো তীব্র, ইন্টেন্স মানে হলো তীব্র, তীব্র বা জোরালো করব, জোর দিব। আপনি জিজ্ঞেস করলেন দাদা সে কেমন কেমন ট্যালেন্টেড? এই যে ভ্যারি ট্যালেন্টেড, ভ্যারিটা এইটাই দাদা অ্যাডভার্ব, এইটাই ইন্টেন্সিফায়ার। বুঝছেন নি? বুঝুইন স্যার আপনার ভার্বের শীটটা পাইলাম না। ইন্না লিল্লাহ, পীরের ভক্ত কি বলেন, ভার্বের শীট পাবেন না কেন? ভার্বের শীট কেন পাবেন না ভাই? এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি আমাকে এক্ষুনি একটা নক দিয়ে, ভার্বের শীট আপনি পান না, এই তো বিশাল অপরাধ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এতটুকু বুঝছেন। এবার প্র্যাকটিসে যাব। প্র্যাকটিসে যাওয়ার আগে আমাদের এই যে টুকটুকি একটা কোয়েশ্চেন করছে, হ্যাঁ আমাদের টুকটুকি প্রশ্ন করছে দ্য ডগ স্লিপিং অন দ্য ফ্লোর ইজ ডেঞ্জারাস। দ্য ডগ স্লিপিং অন দ্য ফ্লোর, আসেন আমরা একটু লিখি দ্য ডগ স্লিপিং অন দ্য ফ্লোর ইজ ডেঞ্জারাস। এখানে বলতেছেন উনি পোস্ট মডিফায়ার কোনটা? আচ্ছা এই যে দেখেন ডগ, এটা হলো আমাদের নাউন, আর স্লিপিং অন দ্য ফ্লোর, এতটুকু তথ্য আমরা কার সম্পর্কে পাচ্ছি? ডগ সম্পর্কে। আমি আপনাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের ক্লাস নাম্বার 3-তে দেখিয়েছিলাম একটা জিনিস যেটার নাম হলো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ বা রিডিউসড ফর্ম অফ ক্লজ। মনে পড়ে? আমি সংক্ষেপে বলছিলাম RFC, বলছিলাম যে এটাকে রাজীব ফুড কর্নার বললেন না। তাহলে এই জায়গাটা মূলত রিডিউস হয়ে গেছে। এই সেন্টেন্সটা ছিল এরকম, দ্য ডগ which is sleeping on the floor is dangerous। তো আমরা বলেছিলাম এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ সে আগের নাউনটাকে নির্দেশ করতেছে। আমরা এইভাবে বলেছিলাম যে আমরা যদি ক্লজটাকে রিডিউস করতে চাই তাহলে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব উঠে যায়, অ্যাক্টিভ ভয়েস হলে আইএনজি যোগ হয়। এই যে এতটুকু দেখেন তো, স্লিপিং অন দ্য ফ্লোর, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? কুকুর। কুকুরটা ভয়ানক বলতে পারতাম, কোন কুকুরটা? ফ্লোরে শুয়ে থাকা কুকুরটা। এতটুকুই হলো আমাদের পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এটাই হলো মূলত আমাদের পোস্ট মডিফায়ার। এখানে পোস্ট মডিফায়ার হিসেবে একটা ফ্রেজ বসছে আর কি। ঠিক আছে, সালমান বলতেছে টুকটুকি কোয়েশ্চেন অ্যাজ লাইক টিকটিকি, কাম সারছে। পারবেন না? আচ্ছা, আরেকটা বিষয় মাথায় রাখবেন,
ক্লজ দিয়েও নাউন বা ভার্বকে পোস্ট মডিফাই করা যায়। আমরা ক্লজ দিয়ে নাউন বা ভার্বকে পোস্ট মডিফাই করতে পারবো। ঠিক আছে, কেমনে করতে পারবো আমি আসেন দেখাই দিই আপনাদেরকে। ক্লজ নিয়ে আপনাদের সঙ্গে ডিটেইলড আলোচনা হবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে। হ্যাঁ, এই ডেঞ্জারাস তো পোস্ট মডিফাই হয়নি কাশফি মুনতাহা, এটা সেন্টেন্সের অপরিহার্য অংশ, মাথায় রাখবেন। যেগুলো মডিফাই ওগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর এখানে এটা তো সেন্টেন্সের একটা অপরিহার্য অংশ ছিল, ওটাকে তো আমরা বাদ দিই নাই। ঠিক আছে, মডিফাই করা মানে এক্সট্রা তথ্য দেয়া, আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। এখন আপনি যদি বলেন দ্য ডগ ইজ, এতটুকুই আমার তথ্য। হ্যাঁ, কিন্তু আমরা যদি বলি কুকুরটা হলো, এটা কোনো বাক্য হলে বলেন? আপনি বলেন কুকুরটা ভয়ানক, এইবার কুকুর সম্পর্কে তথ্য দেন, কোন কুকুরটা ভয়ানক? ফ্লোরে শুয়ে থাকা কুকুরটা। এটা হলো পোস্ট মডিফায়ার। আচ্ছা দেখেন, আমি বলতে পারি আই হেল্পড আ লেডি, বাক্য শেষ। আমি একটা লেডিরে হেল্প করছিলাম, বাক্য শেষ। এখন আপনি বলতে পারেন ভাই এই লেডি তো একটা নাউন, তাহলে আমরা তো চাইলে এটাকেও মডিফাই করতে পারি। মডিফাই করতে পারি না? পারি। বাক্য এখানে শেষ করে দিছি কিন্তু, আই হেল্প দ্য লেডি, আমি একটা মহিলাকে সাহায্য করছিলাম। এইবার আপনাকে যদি বলা হয় যে লেডিটাকে পোস্ট মডিফাই করেন পুরো একটা ক্লজ দিয়ে, ঠিক আছে, এখন অনেকে প্রশ্ন করবে ভাই ক্লজ কি? আমি এখানে লিখে দেই, ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। আচ্ছা, এখন অনেকে আবার প্রশ্ন করবে ভাই তাহলে ফাইনাইট ভার্ব কি? এই যে দেখেন, সহজ করে বলি আর কি। হ্যাঁ, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাই ফাইনাইট ভার্ব। আচ্ছা তাহলে দেখেন, আই হেল্প আ লেডি, বাক্য এখানে শেষ। আপনি যদি বলেন ভাই ক্লজ দিয়ে এটাকে একটু পোস্ট মডিফাই করেন, আমি বলতে পারি দেখেন, হু লিভস বিসাইড দ্য হিল, আমি একটা মহিলাকে সাহায্য করেছিলাম যে পাহাড়ের পাশে বসবাস করে। এই যে হু লিভস বিসাইড দ্য হিল, প্রশ্ন হচ্ছে এই অংশটুকুকে ক্লজ বলা যায় কিনা। তাহলে আমরা একটু খেয়াল করি, ক্লজ মানে হচ্ছে একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ মানে কমপক্ষে দুইটা হইতে হবে। এখানে কি আছে? দুইটা, 1 2 3 4 5, 5টা ওয়ার্ড আছে। সেখানে একটা সাবজেক্ট থাকতে হবে, এই যে সাবজেক্ট আছে হু, নিজেই সাবজেক্ট। একটা টেন্স চেনা যায় এমন ভার্ব, এই যে লিভস দেখা প্রেজেন্ট টেন্স চিনছেন, এটা হলো ফাইনাইট ভার্ব, এইটাই হলো আমাদের সাবজেক্ট। তাহলে এতটুকু অংশ হলো মূলত আমাদের ক্লজ। এই ক্লজটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? লেডি সম্পর্কে। লেডি একটা কি? নাউন। আপনারা জানেন নাউন সম্পর্কে যা তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এই এতটুকু ক্লজকে মূলত বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লজ নিয়ে আপনাদের আরো ডিটেলস আসবে। ঠিক আছে, কোন জায়গায় পাবেন? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে গিয়ে ক্লজের ডিটেল পাবেন। কেমন? ঠিক আছে সোনামনির দলেরা, তো আমরা এই জায়গাগুলোতেই মাঝে মাঝে ভুল করে ফেলি আর কি। তাইলে আসেন আমরা এখন একটা সহজ সরল প্রশ্ন দেখি। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। আচ্ছা যাই হোক, ঢাকা বোর্ড 2025-এর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা। এই প্রশ্নটাকে দিয়ে আমরা মডিফায়ার সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে কি আসছে দেখেন, রিড দ্য ফলোইং টেক্সট। হ্যাঁ, প্রথমে প্রশ্ন কি বলতেছে? রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটা পড়ো, অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, ব্ল্যাঙ্ক বা ফাঁকা জায়গাগুলোতে আপনাকে মডিফায়ার লিখতে হবে অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে যেভাবে ডিরেক্ট করা হয়েছে বা তথ্য দেওয়া হয়েছে। ওকে ওকে আচ্ছা, তাহলে আমরা একটু লিখি, দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরুত্ব, ইজ দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীর একটা দাবি। তাহলে বর্তমান পৃথিবীর দাবি হলো ইংরেজি শেখা। বাট ম্যানি পিপল ইন কান্ট্রি, আপনার কাছে চাইছে পজিটিভ,
ইন কান্ট্রি, তাহলে দেখেন তো ম্যানি পিপল ইন কান্ট্রি, কিন্তু অনেক দেশের অনেক মানুষই ডু নট রিয়ালাইজ ইট, এটা এটা রিয়ালাইজ করে না, অনুভব করে না। চাইছে পজিটিভ, তাহলে কোন কান্ট্রি, কার কান্ট্রি? আমরা জানি নাউনকে কার দ্বারা প্রশ্ন করলে পজিটিভ পাওয়া যায়, আওয়ার কান্ট্রি বলবো, ঠিক আছে। কিন্তু এখন বলতে পারেন আওয়ার কেন, যে পরের লাইনে উই দেয়া আছে, তাই আমরা আওয়ার নিলাম, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করেন তো, এই যে কাশফি মুনতাহা অলরেডি আওয়ার লিখে ফেলছেন, দেখেন। বাট ম্যানি পিপল ইন আওয়ার কান্ট্রি ডোন্ট রিয়ালাইজ ইট, কিন্তু আমাদের দেশের অনেক মানুষের এটা রিয়ালাইজ করে না, চাইছে পজিটিভ দিয়ে দিছি। অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ, অ্যাজ উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ, যেহেতু আমরা একটা ড্যাশ গ্রামে বাস করছি, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে ড্যাশ। এই যে চাইছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? হ্যাঁ, ইনফিনিটিভ মানে কি? ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করবেন আর উত্তর দিবেন কি 2 + V1 দিয়ে। আর এখন দেখেন এইখানে চাইছে আমাদের কাছে কি একটা প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চাইছে। তাহলে দেখেন উই আর লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ, হ্যাঁ, এইটা আপনাকে মোটামুটি একটু মুখস্থই রাখতে হবে। গ্লোবাল ভিলেজ মানে কি? দেখেন বর্তমান পৃথিবীটাকে বলা হয় একটা বিশ্বগ্রাম। এই যে অলরেডি লিখে ফেলছে আমাদের অপূর্ব, হ্যাঁ, ফায়েজ ইসলাম ধন্যবাদ, কাশফি ধন্যবাদ। গ্লোবাল ভিলেজ কেন বলা হয়? পুরো গ্লোবটা মানে পুরো পৃথিবীটা এখন একটা ভিলেজের মতো হয়ে গেছে, গ্রামের মতো হয়ে গেছে। এক গ্রামের মানুষ যেমন আরেক গ্রামের মানুষের দুঃখ, মানে ওই গ্রামের মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে জানে, আমরা এখন পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে জানি, যদিও আমরা হয়তো সেটা সলভ করি না, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দেখেন যেহেতু আমরা বর্তমানে একটা বৈষয়িক গ্রামে আছি, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা খুব দরকার হয়ে গেছে। কেন দরকার হয়েছে? তাহলে আমরা বলতে পারি টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে, ফর কমিউনিকেশন বলা যায়। তাহলে এটা খুব এসেনশিয়াল হয়ে গেছে, প্রয়োজন হয়ে গেছে কমিউনিকেশনের জন্য ইংরেজি জানতে, অথবা ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা খুব দরকার হয়ে গেছে টু কমিউনিকেট, এভাবে বলতে পারেন, টু কমিউনিকেট ইন ইংলিশ, কমিউনিকেট উইথ আদার্স ইন ইংলিশ, মানে আপনার কাছে যেভাবে ভালো লাগে। শুধু এতটুকু বলতে পারেন টু লার্ন ইংলিশ, এটা এসেনশিয়াল হয়ে গেছে ইংরেজি শেখা, হ্যাঁ, পরেরগুলো না বললেও হবে। শুধু বলতে পারেন ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখাটা এসেনশিয়াল বা প্রয়োজনীয় হয়ে গেছে। এবার দেখেন সুতরাং ইফ ইউ নো, আমরা যদি জানি ইংরেজিটা, আমরা যদি ইংরেজিকে জানি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা সারা পৃথিবীর সবার সাথে খুব চমৎকার ভাবে। স্যার গ্লোবাল ছাড়া অন্য কিছু কি লেখা যায়? না 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 না, এটা এখানে বলতে পারেন মোটামুটি ভাবে ফিক্সড। গ্লোবাল ভিলেজটা ফিক্সড, কাশফি এটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে। তাহলে দেখেন ইফ ইউ নো ইংলিশ, তাই আমরা যদি ইংরেজি জানি। এইবার বলতেছে পোস্ট মডিফাই দ্য অ্যাডভার্ব, আপনাদের মনে আছে তো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। আমি বলেছিলাম আপনারা যেই কাজটা করবেন, ভার্বটারে কিভাবে দিয়ে প্রশ্ন করবেন, এটা হলো বেস্ট অপশন, সবচেয়ে বেশি প্রশ্ন এটা দিয়ে উত্তর পাওয়া যায়। সুতরাং ইফ উই নো ইংলিশ ওয়েল, আমরা যদি ভালোভাবে জানি, অর পারফেক্টলি, অর অ্যাকিউরেটলি, আমরা যদি অ্যাকুরেটলি পারফেক্টলি ইংরেজিটা জানি, উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্বব্যাপী মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবো। শিওরলি, এই যে আমাদের এক ভাই লিখছে প্রপারলি লেখা যাবে কিনা, হ্যাঁ অপূর্ব, আবার জিগায়, চমৎকার হবে, প্রপারলি তো আরো সুন্দর হচ্ছে, প্রপারলি। এবার দেখেন শিওরলি, নিশ্চিতভাবেই, ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট। তাহলে খেয়াল করেন এখানে আমাদের কাছে চাইছে এবার অ্যাডজেক্টিভ, কারণ ডেভেলপমেন্ট শব্দটা হলো একটা নাউন, উন্নয়ন। তাহলে দেখেন ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট, বলেন কি হইতে পারে? খুব সহজ, আমাদের উন্নয়নের। কেমন উন্নয়ন? সার্বিক উন্নয়ন বলতে পারেন, হ্যাঁ, জাতীয় উন্নয়ন বলতে পারেন, দেশীয় উন্নয়ন বলতে পারেন। তাহলে আমরা কি বলতে পারি? দেখেন ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার
সার্বিক, সার্বিক মানে ইউনিভার্সাল, ইউনিভার্সাল অথবা ওভারঅল, ওভারঅল সার্বিক, হ্যাঁ, অথবা বলতে পারেন টোটাল, অথবা বলতে পারেন ইকোনমিক। হ্যাঁ, সুতরাং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অবদান হয়ে গেছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য। দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা, এই যে আরেকজন বলছে ন্যাশনাল, 100%, এই যে ন্যাশনাল বলেন, ন্যাশনালও হয়ে গেছে। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস, এই ভাষাটা নিশ্চিত করে, অ্যান্ড ড্যাশ অ্যাক্সেস, অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ, অ্যাডজেক্টিভ চাইছে ভাই, এইটা হলো একটা ফ্রেজ, ইজি অ্যাক্সেস, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, এটা মুখস্থ ছাড়া উপায় নাই। যেমন গ্লোবাল ভিলেজ, এটা একটা ফ্রেজ, বুঝতে পারছেন, এই ফ্রেজগুলো মুখস্থ থাকতে হয়। আচ্ছা, আমাদের হুমায়রা বলছিল ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইডও বলা যায়, যায়, যাবে তো। সালমান শুভ, ধন্যবাদ, সুন্দর হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বলেন তো কি বলা যায়? দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস, এই ল্যাঙ্গুয়েজটা নিশ্চিত করে, অ্যান্ড ইজি অ্যাক্সেস, সহজ প্রবেশাধিকার, টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স, পৃথিবীর যত কম্পিউটার আছে সব কম্পিউটারের যে তথ্যগুলো, এই তথ্যগুলো আপনি পাইতে চাইলে আপনার ইংরেজি জানতে হবে, ঠিক আছে। এইবার আমাদের কাছে চাইছে পার্টিসিপল ফ্রেজ, উই ক্যান প্রোগ্রেস পারফেক্টলি অ্যান্ড প্রফেশনালি, আমরা পারফেক্টলি এবং প্রফেশনালি প্রোগ্রেস করতে পারি। তাহলে দেখেন, আমরা পড়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে কি বোঝায়, মানে কখন ব্যবহার করি, একই সাবজেক্ট পরপর দুইটা কাজ করবে, যে কাজটা আগে হবে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পার্টিসিপল ফ্রেজ। তাহলে কি বলছে, উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, আমরা ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে উন্নয়ন করতে পারি। তাহলে এটা দ্বিতীয়ত করতে পারি, প্রথমে কি করতে হবে, লার্নিং। তাহলে আমরা বলতে পারি লার্নিং ইংলিশ প্রপারলি, ইংরেজিটাকে সহজে মানে প্রপারলি শিখে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। আমাদের নাহিদ হোসেন বলছে হ্যাভিং লার্নড, হ্যাঁ এটাও দেওয়া যাবে, হ্যাভিং লার্নড শিখে, একই কথা। লার্নিং ইংলিশ প্রপারলি দিতে পারেন, পারফেক্টলি দিতে পারেন, অথবা বিকামিং, বিকামিং মানে হয়ে, ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে আমরা ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে উন্নয়ন করতে পারি। ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এই দেখেন, ইফ উই ফেল টু হ্যাভ, দেখেন হ্যাভ আ গুড কমান্ড মানে হচ্ছে আয়ত্তে থাকা, আয়ত্তে থাকা বা অধীনে থাকা, ঠিক আছে। ইফ উই ফেল টু হ্যাভ দ্য গুড কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যদি আমাদের এই ভাষাটা আমাদের আয়ত্তে না থাকে, উই উইল ল্যাগ বিহাইন্ড, ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, ল্যাগ বিহাইন্ড এটা একটা ফ্রেজ, মানে হলো পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া, উই উইল ল্যাগ বিহাইন্ড। এবার আমাদেরকে বলছে একটা অ্যাডভার্বিয়াল দিতে। তাহলে অ্যাডভার্বিয়াল দিতে আমরা কি করব, ওই যে ভার্বকে কিভাবে দিয়ে, কখন দিয়ে, কতটুকু দিয়ে প্রশ্ন করতে পারি, মনে আছে তো, একটা ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব, একাধিক হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইফ উই ফেল টু হ্যাভ আ গুড কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় যদি আমাদের যথেষ্ট কর্তৃত্ব না থাকে, হ্যাঁ আয়ত্তে না থাকে, উই উইল ল্যাগ বিহাইন্ড ইন দ্য ফিউচার, বলা যায়, দেখেন তো, বলা যায় না, ইন দ্য ফিউচার, আমরা ভবিষ্যতে পিছিয়ে পড়ব। আর কি বলা যায়, উইল ল্যাগ বিহাইন্ড ভেরি সুন, আমরা খুব শীঘ্রই পিছিয়ে পড়বো, কখন, ভেরি সুন, শীঘ্রই। আপনি কি বলতে পারেন, ইন দ্য লং রান, পরবর্তীতে, মানে ইজিলি লেখা যায়। এবার দেখেন, উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, এবার আমাদের কাছে ডেমনস্ট্রেটিভ চাওয়া হয়েছে। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে দিস, দিস, দ্যাট, দোজ, দুনিয়া সবচেয়ে সহজটা আসছে এটা। উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার মাধ্যমে, উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, আমরা অ্যাক্সেস পাবো, হ্যাঁ আমরা অ্যাক্সেস পাবো। এই যে একজন বলতেছে স্যার গ্রেটলি লেখা যাবে না, 100% গ্রেটলি লেখা যাবে, মানে কি আরো ভালো হবে, যে গ্রেটলি। দেখেন, উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, লিটারেচার অ্যান্ড কালচার ফ্রম ভ্যারিয়াস কান্ট্রিজ,
অন্যান্য দেশের অনেক কিছু আমরা জানতে পারবো, আর্ট, কালচার, সব কিছু। সো ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাই এটা পরিষ্কার যে ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি পৃথিবীব্যাপী বলা হয়। এবার আমাদের কাছে চাওয়া হয়েছে অ্যাডভার্ব। স্পোকেন বলা হয়, কিভাবে কিভাবে বলা হয়? ওয়াইডলি স্পোকেন, ব্যাপকভাবে বলা হয়। কিভাবে বলা হয়? হিউজলি স্পোকেন, হ্যাঁ। ওয়ার্ল্ডলি, ওয়ার্ল্ডলি স্পোকেন বলা যায়, ওয়াইডলি স্পোকেন, হিউজলি স্পোকেন। দেখেন হয়ে গেছে, হয়ে গেছে না? হয়ে গেছে, দেখেন। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন তো, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তো আমি আজকে আর ক্লাস দীর্ঘায়িত করছি না। আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে, হ্যাঁ, আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে আমি মডিফায়ার নিয়ে আরেকটু প্র্যাকটিস করাবো। মডিফায়ার নিয়ে আপনাদেরকে আরেকটু প্র্যাকটিস করাবো, প্লাস আমরা আরেকটা টপিক ধরবো। ঠিক আছে? আমি গত 2 দিন থেকে খুব মাথা ব্যথায় আছি আর কি। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে ক্লাসটা শেষ করতে পারলাম, খুব ভালো লাগতেছে। তো আপনাদেরকে আরেকবার একটা রিকোয়েস্ট করব আর কি, মানে ওই যে আগামী পরশুদিন ভোট, আগামী পরশুদিন ভোটের মাধ্যমে আমরা আসলে দেশের যেই কি বলা যায়, ভোটের মাধ্যমেই কিন্তু আমরা এই দেশের অধিকারটা বা দেশের যেই দায়িত্বটা, ভোটের মাধ্যমে আমরা দেশের দায়িত্ব এমপিদের কাছে, সংসদ সদস্যদের কাছে তুলে দেই। সো আপনারা যারা ভোটার হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই ভোট দিবেন এমন একজন মানুষকে যিনি সৎ, যার রেকর্ড খারাপ নাই, যারে দিয়ে নারী জাতির কোনো ক্ষতি হবে না, টেন্ডারবাজি হবে না, দুর্নীতি হবে না। ভালো মানুষকে ভোট দিতে আপনার আশেপাশে আত্মীয় স্বজন, বাবা মা সবাই উৎসাহিত করেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, টাটা।